বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এগিয়ে নিতে আগামী সপ্তাহে আসছে বাণিজ্য প্রতিনিধি দল। প্রধানমন্ত্রীর সাথে ট্রাম্পের বিশেষ দূতের বৈঠক। ঢাকা সফরে মার্কিন দূতের সঙ্গে ভারতের হাই কমিশনারের বৈঠক কাম্য নয় বললেন জামায়াত আমির। আলোচনা হবে সরকার ও বিরোধী দলের সাথে, অন্য দেশের সাথে নয়। যারা আয়নাঘর আড়াল করতে আলামত নষ্ট করেছে তাদের ছাড় দেয়া হবে না, চিফ প্রসিকিউটরের হুঁশিয়ারি। উত্তরায় র্যাবের বন্দিশালা পরিদর্শনে 3 বিচারপতি। 24 জুলাই মাস পরিণত হয় 36 দিনে। 32 তারিখে নতুন মোড় নেয় আন্দোলন। উত্তাল রাজপথে নেমে আসেন অনেক শিক্ষক সংস্কৃতিকর্মী। উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। 24 ঘন্টায় উপসর্গে আরও 3 শিশুর মৃত্যু। পুষ্টির অভাবে বাড়ছে রোগ, মন্তব্য স্বাস্থ্যমন্ত্রীর। এবং ইরানের সামরিক অভিযান আরও জোরদার করার হুঁশিয়ারি ট্রাম্পের। অবকাঠামোয় আক্রমণ হলে দাঁত ভাঙা জবাব পাল্টায় তেহরান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছে আমি সুমাইয়া আফরিন শ্রাবন্তী। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিশেষ বাণিজ্য প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে। 3 দিনের সফরের শেষ দিন শনিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোর। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রায় 1 ঘণ্টা চলে বৈঠক। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন FDA এর সঙ্গে বাংলাদেশের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গম সহ অন্যান্য কৃষিখাত ও আইটি সেক্টরে অনুরোধ জানান বিনিয়োগের। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। বৈঠকটি ফলপ্রসূ হয়েছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় হয়েছে। বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে 2 দেশ কাজ করতে চাই বলেও তথ্য দেন মার্কিন এই বিশেষ দূত। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে। বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র পারস্পরিক সম্পর্ক পরবর্তী স্তরে আরও উন্নতি করতে চায়। বিশেষ বৈঠকে বাংলাদেশে আশ্রয় দেয়া মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের নিয়েও আলোচনা হয়। এদিকে বিকেলে বৈঠক নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। জানান, বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় যুক্তরাষ্ট্র পাশে থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বলেছে যে এই পার্টনারশিপের সম্পর্কতে কিভাবে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো যায়, বাণিজ্য বাড়ানো যায়, বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে মার্কিন কোম্পানিগুলো কীভাবে ভূমিকা রাখে এবং বাংলাদেশ সরকারের দিক থেকে কীভাবে পলিসি সাপোর্ট প্রোভাইড করা যায়, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। সামনের দিনগুলোতে মার্কিন ইনভেস্টমেন্ট যেন বাড়ে, তার একটি ফার্স্ট স্টেপ হিসেবে আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রায় 25টি শিল্প এবং ব্যবসা প্রতিষ্ঠান থেকে শীর্ষস্থানীয় প্রায় 45 জন ব্যবসায়িক নেতৃবৃন্দ বা প্রথম সারির কর্মকর্তাবৃন্দ বাংলাদেশে আসবেন। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশে এসে মার্কিন বিশেষ দূতের ভারতের হাই কমিশনারের সাথে বৈঠক অপ্রত্যাশিত, এটা কাম্য নয়, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে সিলেটের একটি স্থানীয় পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগদান শেষে কথা বলেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হওয়া উচিত দেশের সরকার ও বিরোধী দলের সাথে, অন্য দেশের সাথে নয়। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের কিছু প্রতিক্রিয়ায় বিরোধী দল উদ্বিগ্ন জানিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, সুষ্ঠু নির্বাচন নিয়ে সদিচ্ছার অভাবে সরকার দলীয় লোককে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিচ্ছে। গণভোটের রায় বাস্তবায়ন না হলে তার পরিণতি ভয়াবহ হবে বলেও সতর্ক করেন বিরোধী দলীয় নেতা। আমাদের সরকার যদি নলেজে নিয়ে কোনো কিছু করে সেটা ভিন্ন, আদারওয়াইজ এটা অপ্রত্যাশিত। তারা তো ইন্ডিয়া বসে কথা বলতেই পারেন, তিনি তো ইন্ডিয়ার রাষ্ট্রদূত। এখানে এসে রাষ্ট্রদূতের সাথে কথা বলা, এটা যদি মেয়ার কোনো সৌজন্য মোলাকাত হয় সেটা ভিন্ন কথা। কিন্তু যদি দুই দেশের কোনো বিষয় হয়ে থাকে সেটা
সরকারের সাথেই হওয়া উচিত, বিরোধী দলের সাথে হওয়া উচিত, পার্টিকুলার কোনো দেশের কোনো কূটনীতিবিদের সাথে এটা আমাদের কাম্য না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূতের সফর কি কেবলই নিয়মিত সফর নাকি রয়েছে বিশেষ তাৎপর্য? আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে এ সফরে বাংলাদেশ তার নিজের সমস্যা ও সংকটের কথা বলারও সুযোগ পেয়েছে। তাছাড়াও বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এ সফরকে বিশেষ গুরুত্বের সাথে দেখতে হবে বলে মত তাদের। সার্জিও গোরের বাংলাদেশ সফরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। রুটিন কূটনীতিক বৈঠকের বাইরেও ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। গিয়েছেন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে। এদিকে তার সম্মানে দেয়া নৈশভোজ বাতিল হয়েছে। ট্রাম্পের বিশেষ দূতের সাথে বৈঠকের পর ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, চীন বা ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে যেহেতু কথা হয়নি, তাই তা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ নেই বলেই ধরে নেওয়া যায়। এই বিষয়ে কোনো আলোচনাই হয় না, সুতরাং আমি ধরে নেব এই বিষয়ে কোনো উদ্বেগ নেই। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, এক দেশের সাথে সম্পর্ক খারাপ করে আরেক দেশের সাথে সম্পর্ক ভালো করার চিন্তা করবে না নতুন সরকার। আমাদের যে একটা মাল্টি ডাইমেনশনাল ফরেন পলিসি আছে, এমন না যে একজনকে চুজ করছি আরেকজনকে ছাড়ছি, সেটা না। অনেকে এটাকে ব্যালেন্সিং বলে। আমরা আমাদের যেটা প্র্যাগম্যাটিক, আমাদের জন্য যেটা বাস্তব, আমাদের যেটা প্রয়োজন, সে ধরনের যে আমরা একটা পররাষ্ট্র নীতি চাচ্ছি, সেটাই আমরা আমাদের দিক থেকে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করেছি। নিয়মিত সফর আমি বলছি এটা, কিন্তু তার মানে এই না যে তাৎপর্য খুব কম। বাংলাদেশ আসলে কোনো একটা দেশের সাথে সম্পর্ক নষ্ট করে আরেকটা দেশের সাথে সম্পর্ক বিনির্মাণ করবে না। সফরে শুধু যুক্তরাষ্ট্রের চাওয়াই নয়, বাংলাদেশের চাওয়া নিয়েও কথা হয়েছে, এমন ধারণা বিশ্লেষকদের। আমার মনে হয় চুক্তির মধ্যে কিছু ক্লজ আছে যেগুলো আমাদের বিপক্ষে যায়। সেগুলো যেহেতু একটা ইলেক্টেড গভর্নমেন্ট আছে, তারা এগুলোকে তুলে ধরতেই পারে। আমরা শুধু কথা বলছি যে আমেরিকার দিক থেকে কি কনসার্ন, তিনি কেন এসেছেন, তিনি আমাদের কাছে কি চান, কিন্তু আমাদেরও আমেরিকার কাছে কিছু চাওয়া পাওয়া আছে। এবং এই চাওয়া পাওয়ার দাবিটা তৈরি হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক তো সুসম্পর্ক, এক হলো একটা ঐতিহাসিক সম্পর্ক, কিন্তু একই সাথে আবার মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দেশ। তবে ভারতের হাইকমিশনারের সঙ্গে সার্জিও গোরের বৈঠকটির বিশেষ তাৎপর্য রয়েছে বলে মনে করেন তারা। আলাদা মিটিং করা, সেটা একটা ডিফারেন্ট, হ্যাঁ, সিগনিফিকেন্স আছে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর মিরপুর 10 ও ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে পাওয়া দুটি ব্যাগে কোনো ধরনের বোমা পাওয়া যায়নি, একথা জানিয়েছে ডিএমপি। এর আগে ওই স্টেশনগুলোতে পরিত্যক্ত অবস্থায় পাওয়া দুটি ব্যাগ নিয়ে যাত্রী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাময়িক বন্ধ রাখা হয় মেট্রো স্টেশনও। পরে ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ও বোম ডিসপোজাল ইউনিট। পাশাপাশি এলাকার নিরাপত্তাও জোরদার করা হয়। পরে পুলিশ জানায়, সন্দেহজনক ওই ব্যাগগুলো থেকে বিপজ্জনক কিছুই পাওয়া যায়নি। এদিকে দুটি মেট্রো স্টেশনই আবারও খুলে দেওয়া হয়েছে। মিরপুর 10 ও ফার্মগেট মেট্রো স্টেশনের বোমা সদৃশ বস্তু উদ্ধার সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ে কথা বলছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার শামসুল হক। সরাসরি যাচ্ছি আমরা সেখানে। আহ্বান জানাচ্ছি যে কোনো প্রকার গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত বা আতঙ্কিত না হওয়ার জন্য, কোনো সন্দেহজনক বস্তু বা কার্যকলাপ লক্ষ্য করলে সেটিকে স্পর্শ না করার জন্য, নিরাপদ দূরত্ব বজায় রেখে দ্রুত নিকটস্থ থানা, জরুরি সেবা, জাতীয় জরুরি সেবা 999 এবং অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য অনুরোধ করছি। জননিরাপত্তা নিশ্চিতকরণে দায়িত্বশীল নাগরিক হিসাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আমরা জনগণকে বিনীতভাবে অনুরোধ করছি। যে কোনো ধরনের নাশকতা বা এই জাতীয় অপরাধ প্রতিরোধে জনগণের সহযোগিতা, সচেতনতা এবং সময়োপযোগী তথ্য প্রদান আমরা মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা একটি নিরাপদ, শান্তিপূর্ণ এবং অপরাধমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব। আপনাদের সকলকে ধন্যবাদ। এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমরা না, আমাদের ইনভেস্টিগেশন চলছে। আমরা আপনাদের বলেছি যে এইখানে যে দুটো বস্তু পাওয়া গেছে, এর মধ্যে একটি হচ্ছে যেটা মতিঝিল মেট্রো রেল মিরপুর 10, সেটা হচ্ছে
একটি পান, জর্দা ইত্যাদি বস্তু, সেখানে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। পাশাপাশি ফার্মগেটে যেটা পাওয়া গেছে সেটি হচ্ছে একটা বস্তা যার মধ্যে আবর্জনা ছিল, সুতরাং এটি বিচ্ছিন্ন ঘটনা। এদের মধ্যে আমরা এখন পর্যন্ত একটু যোগসূত্র পাইনি, তবে আমরা আমাদের তদন্ত অব্যাহত রাখছি। এই বিষয়ে সুনির্দিষ্টভাবে কোনো বক্তব্য দেওয়ার সুযোগ নেই। আমরা তদন্ত করছি, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে আপনি কোনো মন্তব্য দিতে পারবেন না। যারা আয়না ঘরকে আড়াল করার জন্য আলামত নষ্ট করেছেন তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলের র্যাবের TFI সেল পরিদর্শনের পর এমন হুঁশিয়ারি জানান চিফ প্রসিকিউটর। শনিবার বেলা 11টায় ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদার সহ 3 বিচারপতি এই বন্দিশালা পরিদর্শন করেন। এ সময় TFI সেলের গুমের মামলায় আসামি পক্ষের আইনজীবীরাও সাথে ছিলেন। র্যাব 1-এর এই গোপন কক্ষগুলোর নাম ডেথ সেল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের দাবি, র্যাব 1 কার্যালয় জুড়ে ছোট বড় মিলিয়ে রয়েছে 29টি গোপন বন্দিশালা। এসব কক্ষেই আটকে রেখে নির্যাতন করা হতো ভুক্তভোগীদের। গুমের মামলায় স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার নিশ্চিতে শনিবার সেগুলো পরিদর্শন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারিক প্যানেল। পরে সাংবাদিকদের সেলগুলো ঘুরে দেখান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। ইন্টারোগেশন করতে ওরা এখানে এবং তারা ওখানে এনে টর্চার করতে বা ইন্টারোগেশন করতে আসেন, আমরা আরো দেখাই। ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর বলেন, এসব অমানবিক ঘটনায় জড়িত প্রত্যেকের বিচার হবে, ছাড় পাবে না আলামত নষ্টকারীরাও। তারা এই যে দিনের পর দিন বন্দী করেছে, গ্রেফতার বা তাদেরকে আটক রেখেছে, খুন করেছে এবং ডিজেপিআর করার মতো যে ঘটনাটা ঘটেছে, এইগুলি সবগুলো হচ্ছে মানবতা বিরোধী অপরাধ। র্যাবের যারা এই এভিডেন্স গোপন করার জন্য যারা এই পরবর্তীতে ওয়াল আপ করেছে, কনস্ট্রাকশন করেছে, তারাও কিন্তু বিচার থেকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। সেইগুলো আমরা ইনভেস্টিগেশন করে দেখছি। পরিদর্শনে আসা আসামি পক্ষের দাবি, সাক্ষীদের বর্ণনার সাথে মিল নেই এসব TFI সেলের। 24 ঘন্টার মধ্যে যদি কাউকে চালান দিতে ব্যর্থ হয়, কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সেটা র্যাব হোক, সেটা অন্য বাহিনীর সদস্য হোক, সেটা ডিপার্টমেন্টাল প্রসিডিং হবে, আগে সেখানে বিচার করে তারপরে দেখতে হবে যে এটা ICT-তে পড়ে কিনা। আমরা হিউম্যান রাইটস ভঙ্গ করেছি, এরকম কোনো আলামত এই পর্যন্ত ওনারা আনতে পারেন নাই। গুম করে TFI সেলে রাখার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের এই মামলায় শেখ হাসিনা সহ 17 আসামির বিচার চলছে। নাজমুল হুদা, ডিভিসি নিউজ, ঢাকা। আমদানি রপ্তানি আরও গতিশীল করতে সমুদ্র ও বিমানবন্দরে 24 ঘন্টা সেবা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে দেশের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীদের বৈঠকে এ নির্দেশ দেন তিনি। বৈঠকের বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন সাংবাদিকদের জানান, বিদ্যুৎ এবং গ্যাসের সমস্যা নিরসনে ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বিস্তারিত আলোচনা হয়েছে। সামনের দিনগুলোতে বেসরকারি খাতে সরকারের নীতি সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান মাহাদি আমিন। ওনাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো তিনি ডিটেলসে শুনেছেন, উপলব্ধি করেছেন এবং সামনের দিনগুলোতে কীভাবে সমাধান করা যাবে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। বিশেষভাবে আমাদের বিদ্যুৎ এবং গ্যাসের যে ঘাটতি রয়েছে, কিভাবে আমরা এনার্জি সেক্টরে যে লং টার্ম ধরে চলে আসা সমস্যা সেটা সমাধান করব, কিভাবে আমাদের এনার্জি সিকিউরিটিটাকে আরও এনহান্স করব, বাংলাদেশে দেশি এবং বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য আমাদের NBR বা ট্যাক্সের কী ধরনের রিফর্ম করার প্রয়োজন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে ক্ষমতাসীন বিএনপি। সন্ধ্যায় দলের গুলশান কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবার কথা রয়েছে। বৈঠকে অংশ নিতে স্থায়ী কমিটির সদস্যদের এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। ডিবিসি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানা যায়নি, তবে নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা হওয়ার আভাস দিয়েছেন একাধিক জ্যেষ্ঠ নেতা। এছাড়া দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক বিষয়সহ সমসাময়িক বিভিন্ন বিষয়েও আলোচনা হতে পারে বলে জানা গেছে। আলোচনায় আরও থাকতে পারে সরকারের 6 মাস পূর্তি সহ সাম্প্রতিক একাধিক ইস্যু। শারীরিক ও মানসিক সক্ষমতা না থাকার কারণ দেখিয়ে গেল শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ান মোহাম্মদ শাহাবুদ্দিন। তার অবর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
বিএনপি গণতন্ত্র চর্চা করতে চাইলেও কেউ কেউ সংসদের পরিবর্তে রাজপথকে বেছে নিতে চাইছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। দেশের স্বার্থে সরকার কঠোর হতে পিছপা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। প্রেস ক্লাবে বিপিজের আয়োজিত ফ্যাসিবাদের ১৫ বছর ও ২৪-এর গণঅভ্যুত্থান স্মরণে আলোকচিত্র প্রদর্শনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী আরও বলেন, জনগণ সরকারকে ক্ষমতায় বসিয়েছে, সেই দায়িত্ব সরকার পালন করবে। অনুষ্ঠানে যোগ দিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, ফ্যাসিবাদের ছোবলে ক্ষত বিক্ষত বাংলাদেশকে পুনর্নির্মাণ করার চেষ্টা করছে বিএনপি। তখনই একটি পক্ষ সরকারকে প্রশ্নবিদ্ধ করছে। যারা তখনও চক্রান্ত ষড়যন্ত্র করেছিল, তারা এখন দেশ গড়ার কাজে, গঠনমূলক কাজে তারা মন দিতে চায় না। যারা সমস্যা তৈরি করবেন, আমরা তাদের সঙ্গে গঠনমূলকভাবে সমাধানের চেষ্টা করব, কিন্তু আঙুল যদি বাঁকা করতে হয়, রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, জনগণের প্রয়োজনে, সরকারকে তো অবশ্যই তা করতে হবে। এই মুক্তিযুদ্ধের বাংলাদেশে আর যেন কোনোদিন এই ধরনের ফ্যাসিবাদ বাংলাদেশকে সুবল মারতে না পারে, তার জন্যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব। সরকারের ঘোষিত ইশতেহার ও অঙ্গীকার সুচারুভাবে বাস্তবায়ন হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দক্ষ মানব সম্পদ সৃষ্টিতে সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ভূমিকা, সম্ভাবনা ও সমস্যা শীর্ষক এক সেমিনারে তিনি আরও বলেন, এই কয়েক মাসে গুম খুনের কোনো ঘটনা নেই। প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার শতভাগ সচেষ্ট। বলেন, কারিগরি শিক্ষা ছাড়া এগোনো যাবে না। মালয়েশিয়ার শ্রমবাজার খোলার প্রসঙ্গ টেনে দক্ষ জনশক্তি রপ্তানি প্রক্রিয়া নিয়ে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন বিএনপির এই নেতা। অনেকে অনেক কথা বলছেন কি হলো 4-5 মাসে, কিন্তু এটা তো ঠিক, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তো কেউ গুম হচ্ছে না। আমরা কোনো বিচার বহির্ভূত হত্যার কথা শুনিনি, আমরা গুপ্ত হত্যার কথা শুনিনি, আমরা টাকা পাচারের কথা শুনিনি, আমরা ব্যাংক লুট করার কথা শুনিনি। বা যারা অনেক শক্তিশালী দেশ মনে করে যে তাদের কথা অনুযায়ী চলতে হবে, কিন্তু চোখে চোখ রেখে নিজের স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রকে ধরে রাখতে পেরেছেন তারেক রহমান। পুষ্টির অভাবে হামসহ নানা রোগ বাড়ছে, তাই সুস্থ জাতি গড়ে তুলতে সন্তান জন্মের পর শাল দুধ খাওয়াতে মায়েদের সচেতনতায় গুরুত্ব দেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। শনিবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শুধু দিবস পালন করে জাতিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাবে না। বলেন, অল্প বয়সে বিয়ে, শিশু জন্মদান এবং বুকের দুধ না খাওয়ানোর কারণে শিশুরা নানা ধরনের ক্ষতির শিকার হচ্ছে। আধুনিকতার নামে দেশে সিজারিয়ানের সংখ্যাও বাড়ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী। এর আগে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ই-টিকিটিং সিস্টেমের উদ্বোধন করেন মন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডাক্তার জিয়াউদ্দিন হায়দার। আজকে হামের এই অবস্থা কেন? প্রোটিনের অভাব, পুষ্টির অভাব, অল্প বয়সে বিয়ে, অল্প বয়সে বেবি নেওয়া এবং বাচ্চাদেরকে দুধ না দেওয়া। আইন রয়েছে দেশে, মায়ের দুধের বিকল্প খাদ্যগুলিকে নিয়ন্ত্রিত করা। ওইগুলি কতটুকু ভালো বলেন? ওই দুধ খাওয়ানোর কি দরকার? ওটা তো প্রিজারভেটিভ, ওটাতে তো মেডিসিন মেশানো হয়। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জুলাই গণঅভ্যুত্থানে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের অবদান শীর্ষক আলোচনায় বক্তব্য রাখছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সরাসরি যাচ্ছি আমরা সেখানে। বিচারহীনতার একটা সংস্কৃতি বাংলাদেশে রয়ে গিয়েছে, কারণ কোনো ঘটনারই কখনো বিচার হয় না। আমরা সেটা বিএনপির আমলেও দেখেছি, আওয়ামী লীগের আমলে তো আরো বেশি দেখেছি। সৈয়দ তুষার বললেন যে আওয়ামী লীগের যে ন্যারেটিভ, কিন্তু দেখা গেছে আওয়ামী লীগের আমলেই সবচেয়ে বেশি আগুন লাগানো হয়েছে, সবচেয়ে বেশি জমি দখল হয়েছে, সবচেয়ে বেশি সাম্প্রদায়িক দাঙ্গাগুলা হয়েছে। ফলে কোনো ঘটনার যেহেতু বিচার হয় না, ফলে এই ঘটনাগুলো বারবার ঘটতে থাকে। তো আমার মনে পড়ে জুলাই গণ অভ্যুত্থানের পরে প্রথম যে দুর্গাপূজা হয়, আমরা সবাই মিলে যাতে কোনো ধরনের আতঙ্ক তৈরি না হয়, কোনো ধরনের ভয় ভীতি তৈরি না হয়, সেটা আমরা চেষ্টা করেছিলাম। তো এই যে বিভিন্ন জায়গায় পূজা আসলেই মন্দির ভাঙা বা বিভিন্ন কমিউনিটির
আমাদের এই যে বৌদ্ধ ভিক্ষু বললেন যে ওনাদের কক্সবাজারে যে হামলা হয়েছে, এই বিষয়গুলো সরকারকে সবচেয়ে বেশি তৎপরতার সহিত দেখা উচিত। যদিও বর্তমান আইন শৃঙ্খলার পরিবেশ সন্তোষজনক নয়, আমরা বিভিন্নভাবে এটা দেখতে পাচ্ছি, কিন্তু সাম্প্রদায়িক বিষয়টাকে আমাদের সর্বাধিকভাবে গুরুত্ব দিয়ে আমাদের এই আইন শৃঙ্খলার পরিবেশটা নিশ্চিত করা উচিত। এবং যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে, এই ঘটনার পুঙ্খানুপুঙ্খানু তদন্ত হওয়া উচিত। কারণ আমরা দেখি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে এখন কিন্তু খুব অল্প সময়ে একটা ছোট্ট ঘটনাকে একটা ভিন্ন কনটেক্সট দিয়ে, ভিন্ন রূপ দিয়ে একটা সারা দেশে এক ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি করা হয়, এবং এটার জন্য ওত পেতে থাকে বিভিন্ন এজেন্সি এবং বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী এটার ফায়দা নেওয়ার জন্য পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক বিভাজন এবং সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টায় আছে। কারণ বাংলাদেশকে তারা দেখাতে চায় যে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নেই, এটা দেখালে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর লাভ হবে। আমাদের কাজ হচ্ছে ঐক্যবদ্ধভাবে সেই ষড়যন্ত্রকে প্রতিহত করা এবং জুলাই গণঅভ্যুত্থান সত্যিকার অর্থেই আমরা যেটা বলি দায় ও দরদের সমাজ বিনির্মাণ করা, একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠা করা, সেটার লক্ষ্যেই তৈরি হয়েছিল। এবং সেই কাজটা আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেটার জন্য কিন্তু আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি প্রাতিষ্ঠানিক সংস্কারকে, অর্থাৎ বাংলাদেশে বিচার ব্যবস্থা বলেন, বাংলাদেশে গণতন্ত্র বলেন, নির্বাচন ব্যবস্থা বলেন, সেই সংস্কারগুলোকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। কারণ এটার ফসল আসলে সবাই পাবে, ধর্ম বর্ণ নির্বিশেষে। এবং আমরা মনে করি যদি গণতন্ত্র শক্তিশালী হয় তাহলে আসলে সাম্প্রদায়িক সম্প্রীতিও শক্তিশালী হবে। আপনি গণতন্ত্র নিশ্চিত না করে আপনি কখনোই সম্প্রীতি নিশ্চিত করতে পারবেন না। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরালোভাবে চলবে, তাদেরকে কোনোদিনই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেয়া হবে না, এমন হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এদিকে ইরানে নতুন করে যৌথ হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। তবে জবাব দিতে বেশি সময় নেয়নি ইরান। অবকাঠামো হামলা চালাতে দাঁত ভাঙা জবাব দেওয়ার প্রস্তুতির কথা বলছে তেহরান। যুদ্ধবিরতি আলোচনা কোনোভাবেই স্থিতিশীল অবস্থায় আসছে না মধ্যপ্রাচ্য, চলছে হামলা পাল্টা হামলা। চলতি বছর 28শে ফেব্রুয়ারি থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাতের মধ্য দিয়ে শুরু হওয়া মধ্যপ্রাচ্যের এই সংঘাতে অনেকটাই টালমাটাল বিশ্ব অর্থনীতি। এমন পরিস্থিতিতে আগামী সপ্তাহে আবারও ইরানে কঠোর হামলার হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। যুক্তরাষ্ট্রে মেরিল্যান্ডে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ হামলার বার্তা দেন তিনি। ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না, প্রয়োজন হলে আমরা আরো কঠোরভাবে অভিযান চালিয়ে যাব। ইরানের সঙ্গে চলমান আলোচনার বিষয়েও সন্দেহ প্রকাশ করেন ট্রাম্প। তারা আলোচনা নিয়ে গড়িমসি করছে। গত কয়েক মাসের অভিযানে ইরানের সামরিক সক্ষমতা ভেঙে পড়েছে, এখন আমাদের জয় ছিনিয়ে নেয়ার পালা। এদিকে ট্রাম্পের বক্তব্যের পরপরই পাল্টা অবস্থান জানায় তেহরান। ইরানের একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা দেশটির সংবাদ মাধ্যম তাসনিম নিউজকে জানান, জ্বালানি সহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা হলে জবাব দিতে প্রস্তুত তেহরানও। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের জ্বালানি অবকাঠামোতে যৌথ হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এখনও চূড়ান্ত অনুমোদন দেননি বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। ট্রাম্পের কঠোর অবস্থান, ইরানের পাল্টা হুঁশিয়ারি এবং সম্ভাব্য নতুন সামরিক অভিযানের খবরে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।